প্রিয় শিক্ষার্থীরা আমার, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই বাসায় নিরাপদে অবস্থান করছো এবং সাথে সাথে তোমাদের যে পড়াশোনা সেটা চালিয়ে যাচ্ছ। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাসটি শুরু করছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমার এই ক্লাসটি। তোমরা জানো যে তোমাদেরকে আমি জেনারেল লজিক, ফিলোসফির যেটা কোড হচ্ছে 204 সেটা পড়িয়ে থাকি এবং তোমাদের হচ্ছে আমি তোমাদের সিলেবাসের যে গ্রুপ বি হচ্ছে আরোহ অনুমান যেটা সেটা সেই সম্পর্কে তোমাদের আলোচনা করে থাকি। গত ক্লাসে তোমরা হচ্ছে তোমাদেরকে আমি হচ্ছে কারণ সম্পর্কে পড়িয়েছিলাম এবং কারণের যে সংজ্ঞা, কারণের বৈশিষ্ট্য, কার্যক্রম নিয়ম, বিভিন্ন কার্যক্রম নিয়মের যে বিভিন্ন মতবাদ, কার্যক্রম নিয়মটা কি। এবং তোমরা গত ক্লাসে কিন্তু জেনেছিলে যে আসলে আরোহের যে ভিত্তি রয়েছে, তোমরা জানো যে আকারগত ভিত্তি রয়েছে এবং বস্তুগত ভিত্তি রয়েছে। আকারগত ভিত্তির মধ্যে হচ্ছে কার্যক্রম নিয়ম এবং প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি, সেগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আজকে আমি তোমাদের সাথে নতুন বিষয়টি আলোচনা করব, সেটা হচ্ছে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি। আসলে আরোহ অনুমানের যে ভিত্তিগুলো আছে সেগুলো না জানলে তোমাদের আসলে পরবর্তী ক্লাসগুলো বুঝতেও অসুবিধা হবে। তোমাদেরকে অবশ্যই আরোহ অনুমানের যে ভিত্তিগুলো আছে সেটা জানতে হবে। তো আমরা এতদিন যেহেতু আরোহ অনুমানের আকারগত ভিত্তি নিয়ে আলোচনা করেছি, আজকে আমি হচ্ছে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি নিয়ে আলোচনা করব। তুমি একটু চার্টটা দেখো, যেখানে কি আছে আরোহের ভিত্তি, সেটা হচ্ছে আকারগত ভিত্তি আর একটা হচ্ছে বস্তুগত ভিত্তি। আকারগত ভিত্তির মধ্যে আমরা পাচ্ছি প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি এবং হচ্ছে কার্যকর নীতি, আর বস্তুগত ভিত্তির মধ্যে হচ্ছে নিরীক্ষণ এবং পরীক্ষণ। সেক্ষেত্রে তোমরা জানো ভিত্তি বলতে কি বোঝায়। ভিত্তি বলতে বোঝায় এমন কোনো কিছু যেটার উপর কোনো ঘটনা বা বস্তু আসলে দাঁড়িয়ে থাকে। ভিত্তি ছাড়া কিন্তু কোনো কিছুই টিকে থাকে না। প্রত্যেকটা জিনিস, একটা বাড়ি যখন তৈরি করা হয় তখন দেখো না যে কতগুলো পিলার দিয়ে একটা বাড়ি তৈরি করা হচ্ছে, তার মানে একটা ভিত্তির উপর দাঁড় করিয়ে কিন্তু কিছু থাকছে। তার মানে কি আরোহের ভিত্তি আছে, সেই ভিত্তিগুলোর উপর না থাকলে কিন্তু আরোহের কোনো ইয়েই থাকে না, অস্তিত্ব কিন্তু থাকে না। আর তোমরা এটাও জানো যে আরোহের মূল লক্ষ্য হচ্ছে আকারগত এবং বস্তুগত সত্যতা অর্জন করা। সেজন্য এই ভিত্তিগুলোর মাধ্যমে কিন্তু সে তার এই যে সত্যতা সেটা কিন্তু অর্জন করতে পারে। আসলে আমরা আরোহের বস্তুগত ভিত্তি কি সেটা দেখিনি। আরোহের বস্তুগত ভিত্তি যে দুটি পদ্ধতি আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলোর বাস্তব উপাদান সরবরাহ করার মাধ্যমে সিদ্ধান্তের বস্তুগত সত্যতা নির্ণয়ে সহায়তা করে, সেই পদ্ধতি দুটিকে বলা হয় আরোহের বস্তুগত ভিত্তি। নিরীক্ষণ ও পরীক্ষণ হচ্ছে আরোহের বস্তুগত ভিত্তি, কারণ নিরীক্ষণ ও পরীক্ষণ এই বিষয় দুটির উপর নির্ভর করেই আরোহের আশ্রয় বাক্যের বস্তুগত বা উপাদানগত দিক বা সত্যতা নির্ণয় করা হয়। আরোহের আকারগত সত্যতার সাথে সাথে বস্তুগত সত্যতা বাস্তব সত্যতাও দাবি করে। আরোহের বস্তুগত সত্যতা পাওয়ার উপায় হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা কোথা থেকে আসে, সেটা হচ্ছে নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে। আরোহ অনুমান বিশেষ ঘটনা পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে সার্বিক সিদ্ধান্তটি স্থাপন করে। এই পর্যবেক্ষণই হলো নিরীক্ষণ ও পরীক্ষণ। বিশেষ বিশেষ দৃষ্টান্তে নিরীক্ষণ করে ও প্রয়োজন ও আস্থামতো পরীক্ষণ করেই সার্বিক বাক্যের উপাদান পাওয়া যায়। এই কারণেই নিরীক্ষণ ও পরীক্ষণকে আরোহের বস্তুগত বা উপাদানগত ভিত্তি বলা হয়। আসলে আমরা এখন জেনে নিই যে নিরীক্ষণ বলতে কি বোঝায়। আরোহের অন্যতম বস্তুগত ভিত্তি হচ্ছে নিরীক্ষণ। নিরীক্ষণের সাহায্যে আরোহের বস্তুগত উপাদানগুলো সংগ্রহ করা হয়। ইন্দ্রিয় প্রত্যক্ষণের সাহায্যে এইসব উপাদান সংগৃহীত হয়। এজন্য নিরীক্ষণকে ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা বলে আখ্যায়িত করা হয়। নিরীক্ষণের শব্দগত উৎস কি? ইংরেজি অবজারভেশন শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে নিরীক্ষণ। অবজারভেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ অব এবং সার্ভারি শব্দ দুটি থেকে। অব অর্থ আগে বা সম্মুখে, আর সার্ভারি অর্থ হচ্ছে রাখা। সুতরাং ব্যুৎপত্তিগত অর্থে অবজারভেশন বা নিরীক্ষণ বলতে বোঝায় কোনো কিছুকে মনের সম্মুখে রাখা, কিপিং সামথিং বিফোর দ্য মাইন্ড। বস্তুত আমরা যা কিছুই প্রত্যক্ষ করি তা মনের সামনে রেখে বিচার বিশ্লেষণ করি এবং তারপর প্রত্যক্ষণীয় বিষয়কে আরোহের উপাদান হিসেবে গ্রহণ করি। তাই এই দিক থেকে অর্থাৎ শাব্দিক অর্থে নিরীক্ষণকে সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণ বলা যায়। আসলে আমরা নিরীক্ষণের সংজ্ঞা দেখিনি। যুক্তিবিদ্যার ভাষায় বিশেষ উদ্দেশ্যে প্রাকৃতিক পরিবেশে প্রকৃতি প্রদত্ত বস্তু বা ঘটনাবলীর সুশৃঙ্খল ও নির্বাচনমূলক প্রত্যক্ষণই হচ্ছে নিরীক্ষণ। এখানে দেখো বিশেষ উদ্দেশ্যে, তার মানে কি অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা নিরীক্ষণ করি। কারণ আমাদের আশেপাশে অনেক ঘটনা ঘটে যাচ্ছে, সব ঘটনার দিকে কিন্তু আমরা লক্ষ্য করি না, তাকাইও না, কিন্তু আমরা যখন কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কিছু প্রত্যক্ষণ করি সেটাই হচ্ছে নিরীক্ষণ। নিরীক্ষণ যেহেতু সুশৃঙ্খল ও নির্বাচনমূলক প্রত্যক্ষণ,
সেহেতু নিরীক্ষণকালে নিরীক্ষকের মনকে থাকতে হয় সক্রিয় এবং কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কোনো প্রাকৃতিক ঘটনা বা বস্তুকে নিরীক্ষণ করা হয়ে থাকে। এজন্য নিরীক্ষণের সংজ্ঞা বলা হয় উদ্দেশ্যপূর্ণ সক্রিয় মন নিয়ন্ত্রিত ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতাই হচ্ছে নিরীক্ষণ। উদাহরণস্বরূপ দেখো, কোন জ্যোতির্বিদের গ্রহ নক্ষত্রের গতিবিধি, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইত্যাদি প্রত্যক্ষণ হচ্ছে নিরীক্ষণ। কারণ জ্যোতির্বিদগণ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সুনিয়ন্ত্রিতভাবে প্রাকৃতিক পরিবেশে এইসব প্রাকৃতিক ঘটনাগুলি প্রত্যক্ষ করে থাকেন। নিরীক্ষণের বৈশিষ্ট্য আমরা দেখি। নিরীক্ষণ বিশেষ এক প্রকার প্রত্যক্ষণ। আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জগতে বিভিন্ন বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করি। আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে যে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করি তার সমষ্টি হচ্ছে প্রত্যক্ষণ। নিরীক্ষণ হচ্ছে এক ধরনের প্রত্যক্ষণ। নিরীক্ষণে আমরা প্রাকৃতিক পরিবেশে বস্তু বা ঘটনাসমূহকে প্রত্যক্ষ করি। এই প্রত্যক্ষণ ছাড়া নিরীক্ষণ সম্ভব হয় না। কোনো ব্যক্তি প্রদত্ত কোনো বর্ণনা শুনে আনুমানিক ধারণার মাধ্যমে যথার্থ নিরীক্ষণ সম্ভব হয় না। তাই প্রত্যক্ষণ হলো নিরীক্ষণের মূল বিষয়। যেমন পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষের আচরণে নির্ণয় করতে গিয়ে আমরা কোনো ব্যক্তির কাছ থেকে শুনে কিন্তু সেটা নির্ণয় করি না। আমরা পাহাড়ি এলাকায় বসবাসরত কিছু মানুষের আচরণ নিরীক্ষণ করে কিন্তু বলতে পারি তাদের মধ্যে কি হচ্ছে বা তাদের সম্পর্কে যেটা আমরা জানতে চাই সেটা কিন্তু আমরা জানতে পারি। 2 নম্বর দেখো, নিরীক্ষণ উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ। নিরীক্ষণ আরোহের বস্তুগত ভিত্তি, আরোহের বস্তুগত সত্যতা সরবরাহের জন্য নিরীক্ষণের বিশেষ উদ্দেশ্য থাকে। প্রকৃতিতে বিভিন্ন ঘটনা প্রতিনিয়ত ঘটছে এবং বিভিন্ন প্রকার বস্তু আছে, কিন্তু নিরীক্ষণের মাধ্যমে যে বস্তু বা ঘটনাকে প্রত্যক্ষ করা হবে তার পিছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যবিহীন এলোমেলো প্রত্যক্ষণকে নিরীক্ষণ কিন্তু বলা হয় না। আমাদের দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রেই আমরা উদ্দেশ্যহীনভাবে অনেক কিছু প্রত্যক্ষ করি। উদ্দেশ্যহীনভাবে এইসব প্রত্যক্ষণকে বলা হয়, কিন্তু উদ্দেশ্যহীনভাবে যে আমরা যেগুলো করি সেগুলো কিন্তু নিরীক্ষণ নয়। এখানে উদাহরণ দেখো তোমরা, যেমন ডাক্তার যখন হিস্টেরিয়া রোগের কারণ বের করার জন্য কিছু সংখ্যক হিস্টেরিয়া রোগীকে প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষণ করেন, তখন সেক্ষেত্রে ডাক্তারের কিন্তু বিশেষ উদ্দেশ্য থাকে। 3 নম্বর দেখো, নিরীক্ষণ প্রাকৃতিক পরিবেশে সম্পন্ন হয়। যেসব প্রত্যক্ষণ প্রাকৃতিক পরিবেশে সম্পন্ন হয় সেসব প্রত্যক্ষণ হলো নিরীক্ষণ। কৃত্রিম পরিবেশের কোনো প্রত্যক্ষণ নিরীক্ষণ নয়। নিরীক্ষণে প্রাকৃতিক পরিবেশ প্রকৃতি প্রদত্ত বস্তু বা ঘটনাবলী প্রত্যক্ষণ করা হয়। যেমন কাকের কালত্বের কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা প্রাকৃতিক পরিবেশে কতগুলো কাককে নিরীক্ষণ করি, কোনো কৃত্রিম পরিবেশে কিন্তু নিরীক্ষণ করি না। তাই বলা যায় নিরীক্ষণ প্রাকৃতিক পরিবেশে সম্পর্ক থাকে, সম্পন্ন হয়ে থাকে। নিরীক্ষণ হচ্ছে 4 নম্বর দেখো, নিরীক্ষণ হচ্ছে পরিকল্পিত। নিরীক্ষণ একটি পরিকল্পিত প্রত্যক্ষণ, কারণ নিরীক্ষণের জন্য একটি বিশেষ উদ্দেশ্য থাকে আর এই উদ্দেশ্য সাধনের জন্য নিরীক্ষণ হয় সুপরিকল্পিত। যথার্থ পরিকল্পনা ব্যতীত নিরীক্ষণ কখনো সম্ভব হয় না। আবার নিরীক্ষণের পরিকল্পনা স্থান ও কাল অনুযায়ী আলাদা হয়, কারণ প্রাকৃতিক বস্তু ও ঘটনাবলী একটি অন্যটির সাথে খুবই জটিল অবস্থায় বিরাজ করে এবং ভিন্ন ভিন্ন পরিবেশে ভিন্ন ভিন্ন অবস্থায় অবস্থান করে। এজন্য নিরীক্ষণের উদ্দেশ্য সাধনের জন্য পরিকল্পনা পরিবেশ অনুযায়ী বিভিন্ন হয়ে থাকে। নিরীক্ষণ সুনিয়ন্ত্রিত। নিরীক্ষণ একটি সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণ। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করি, কিন্তু এইসব প্রত্যক্ষণ নিরীক্ষণের প্রত্যক্ষণ থেকে আলাদা। আমাদের সাধারণ প্রত্যক্ষণ উদ্দেশ্যবিহীন ও অনিয়ন্ত্রিত, কিন্তু নিরীক্ষণ উদ্দেশ্যমূলক ও সুনিয়ন্ত্রিত। নিরীক্ষণ যদি অনিয়ন্ত্রিত ও শৃঙ্খলাবিহীন হয় তাহলে ওই নিরীক্ষণ থেকে কোনো নির্ভরযোগ্য ফল পাওয়ার সম্ভাবনা থাকে না। আর নিয়ন্ত্রণ বলতে বোঝায় নিরীক্ষণে নিয়ন্ত্রণ, কারণ নিরীক্ষণের বস্তু বা প্রাকৃতিক ঘটনা হচ্ছে প্রাকৃতিক, এখানে নিরীক্ষকের তেমন কোনো নিয়ন্ত্রণ থাকে না। যেমন সৌরজগতের কোনো গ্রহের প্রভাব পৃথিবীর উপর কি রকম তা দেখার জন্য বিজ্ঞানীগণ বিভিন্ন গ্রহের গতিবিধি নিরীক্ষণ করেন। এখানে গতিবিধির উপর বিজ্ঞানীদের কিন্তু কোনো নিয়ন্ত্রণ থাকে না। 6 নম্বর দেখো, নিরীক্ষণ হলো প্রাকৃতিক ঘটনা প্রত্যক্ষণ। নিরীক্ষণ এক প্রকার প্রত্যক্ষণ, কিন্তু কৃত্রিম ঘটনার প্রত্যক্ষণ নয়, প্রাকৃতিক ঘটনার প্রত্যক্ষণ। নিরীক্ষণ প্রাকৃতিক ঘটনা ও প্রাকৃতিক পরিবেশে সম্পন্ন হয়। যখন কোনো অনিয়ন্ত্রিত প্রাকৃতিক ঘটনাকে প্রাকৃতিক পরিবেশে প্রত্যক্ষণ করা হয় তাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ। নিরীক্ষণ যেমন সমুদ্র তীরে বসবাসরত মানুষের মানসিক ধরন কেমন তা নির্ণয় করার জন্য কোনো বিশেষজ্ঞ ওই এলাকায় গিয়ে বসবাসরত লোককে নিরীক্ষণ করে থাকেন। হ্যাঁ, নিরীক্ষণ হলো সুনির্দিষ্ট প্রত্যক্ষণ, তোমরা একটু আগে জেনেছো, এটা না বলি। নিরীক্ষণের সিদ্ধান্ত সুনিশ্চিত নাও হতে পারে। প্রকৃতিতে বিভিন্ন প্রকার বস্তু আছে এবং অসংখ্য ঘটনা প্রতিনিয়ত প্রকৃতিতে ঘুরে চলেছে, তাই এসব বস্তু ঘটনাকে অনেক সময় যথার্থভাবে নিরীক্ষণ করা সম্ভব হয় না, কারণ প্রাকৃতিক ঘটনাগুলি খুবই বৈচিত্র্যপূর্ণ। এছাড়া নিরীক্ষক যে করবেন সবসময় ঠিক মতো সচেতন নাও থাকতে পারেন, তাই বিভিন্ন কারণে নিরীক্ষণ ভ্রান্ত হতে পারে, আবার নিরীক্ষণ থেকে প্রাপ্ত সিদ্ধান্ত সুনিশ্চিত নাও হতে পারে। নিরীক্ষণ হচ্ছে নির্বাচনমূলক। বিভিন্ন বস্তু বা ঘটনার মধ্য থেকে উদ্দেশ্যের সাথে সংশ্লিষ্ট বিষয়কে নিরীক্ষণ করা হয়, অর্থাৎ নির্বাচিত বস্তু বা ঘটনা নিরীক্ষণ করা হয়। নিরীক্ষণ সর্বতভাবেই হচ্ছে নির্বাচনমূলক, কারণ নিরীক্ষণের ক্ষেত্রে উদ্দেশ্য সিদ্ধির অবকাশ থাকে বিধায় প্রয়োজনীয় বিষয় নির্বাচন করে নিরীক্ষণ করা হয় এবং অপ্রয়োজনীয় বিষয় বাতিল করা হয়।
যেমন কোনো ডাক্তার ম্যালেরিয়া রোগের কারণ অনুসন্ধানের উদ্দেশ্য নিয়ে কোনো রোগীকে নিরীক্ষণ করবেন। এজন্য ডাক্তার রোগীর দৈহিক তাপমাত্রা, জ্বরের ওঠানামা, জল পিপাসা পাচ্ছে কিনা, কাঁপুনিতে জ্বর আসা ইত্যাদি নির্বাচিত বিষয় কিন্তু সতর্কতার সাথে প্রত্যক্ষণ করেন। কিন্তু আবার রোগীর বংশ পরিচয়, জন্মস্থান, চাকরির পদবি এগুলো কিন্তু তিনি অপ্রয়োজনীয় মনে করে বাদ দিয়ে থাকেন। তাহলে আমরা কিন্তু নিরীক্ষণে 9টা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। এখন দেখি যে নিরীক্ষণের সময় কি কি শর্ত থাকে। কোনো বিশেষ উদ্দেশ্যে সাধনের জন্য প্রাকৃতিক পরিবেশের বস্তু বা ঘটনাবলী শৃঙ্খল ও নির্বাচনমূলক প্রত্যক্ষণ হচ্ছে নিরীক্ষণ। তা নিরীক্ষণ যথার্থ হতে হলে কতগুলো শর্ত পালন করতে হয়। যুক্তিবিদ জয়েস নিরীক্ষণের 3টি সত্যের কথা বলেন। সত্যগুলো হচ্ছে বৌদ্ধিক সত্য বা ইন্টেলেকচুয়াল কন্ডিশন, একটা শারীরিক সত্য ফিজিক্যাল কন্ডিশন, একটা নৈতিক সত্য মোরাল কন্ডিশন। নিচে যুক্তিবিদ জয়েস প্রদত্ত শব্দগুলো ব্যাখ্যা দেওয়া হলো সত্যগুলোর। বৌদ্ধিক সত্য কি বোঝাচ্ছে? যথার্থ নিরীক্ষণে নিরীক্ষকের মানসিক দক্ষতা ও বুদ্ধিমত্তার উপর নির্ভর করে। কারণ নিরীক্ষণ হলো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য প্রাকৃতিক পরিবেশের বস্তু ও ঘটনাবলী নিরীক্ষণ। এই উদ্দেশ্য সাধনের জন্য নিরীক্ষক বস্তু বা ঘটনা নিরীক্ষণ করে কার্যকরণ সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করেন। কার্যকর সম্পর্ক নির্ণয় করার জন্য নিরীক্ষণের সার্বজনীন কোনো কিন্তু নিয়ম নেই। এক্ষেত্রে নিরীক্ষক নিজের বুদ্ধি ও দক্ষতা দিয়ে বিষয়বস্তু নির্বাচন করেন এবং সুপরিকল্পিতভাবে বস্তু বা ঘটনাবলী প্রত্যক্ষ করেন। নিরীক্ষণ থেকে প্রাপ্ত ফলাফল তৈরি করেন। তাই দেখা যায় প্রত্যেকটি ক্ষেত্রেই নিরীক্ষকের বুদ্ধিমত্তা কিন্তু প্রচারিত হয়। তাই এই বুদ্ধিমত্তা কিন্তু একটা নিরীক্ষণের একটি গুরুত্বপূর্ণ সত্য। কেউ যদি বুদ্ধিমত্তা দিয়ে কোনো কিছু নাই করতে পারেন তাহলে নিরীক্ষণ করে কোনো লাভ হয় না। কোনো একটা ঘটনা নিরীক্ষণ করে কিন্তু কোনো লাভ হয় না। 2 নম্বর দেখো শারীরিক সত্য বা দৈহিক সত্য। নিরীক্ষণ হলো বস্তু ও ঘটনার প্রত্যক্ষণ। আমরা প্রত্যক্ষণ সম্পন্ন করি আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে। আমাদের ইন্দ্রিয়ের প্রত্যেকটি কাজই কিন্তু আলাদা। যেমন কান দিয়ে আমরা শ্রবণ করি, চোখ দিয়ে আমরা দেখি, জিহ্বা দিয়ে আমরা হচ্ছে স্বাদ নিই। এসব ইন্দ্রিয় সুস্থ ও সবল থাকার নামই হলো শারীরিক সুস্থতা। একজন নিরীক্ষকেরও শারীরিক সুস্থতা নিরীক্ষণের জন্য একটি সত্য স্বরূপ। কারণ নিরীক্ষক যদি শারীরিকভাবে সুস্থ না হন তাহলে নিরীক্ষণ থেকে প্রাপ্ত ফলাফল কিন্তু ত্রুটিপূর্ণ হতে পারে। যেমন নিরীক্ষকের যদি দৃষ্টি কম থাকে তাহলে তিনি বস্তু বা ঘটনাকে ঠিকমতো দেখতে পাবেন না, কানের সমস্যা থাকলে শুনতে পাবেন না। এর জন্য নিরীক্ষণ করার জন্য নিরীক্ষকের শারীরিক সুস্থতা অপরিহার্য একটি সত্য। নৈতিক সত্য দেখো, নিরীক্ষণের নৈতিক সত্য বলতে বোঝায় নিরীক্ষণকালে নিরীক্ষক নিরপেক্ষ ও সংস্কার মুক্ত থাকবেন। কারণ নিরীক্ষক যদি সংস্কারের জালে আবদ্ধ থাকেন তিনি কার্যক্রম সম্পর্ক নির্ণয় ক্ষেত্রে ভুল পথে গমন করতে পারেন। আর যদি নিরীক্ষকের পক্ষপাতমূলক মনোভাব থাকে তাহলে তিনি কার্যক্রম সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে ভিন্ন পথে পরিচিত হতে পারেন, যা নিরীক্ষণকে ত্রুটিপূর্ণ করবে। নিরীক্ষকের সকল প্রকার বাধা বিপত্তি অতিক্রম করে যথার্থ প্রক্রিয়ায় নিরীক্ষণ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই জন্য নিরীক্ষককে থাকতে হবে নিরপেক্ষ এবং সংস্কার মতো। তার মধ্যে তার কিন্তু কুসংস্কার মতো থাকলে হবে না। আর নিরপেক্ষ সে থাকতে হবে এবং নৈতিকভাবে সৎ হতে হবে। সে যেটা দেখবে সেটাই সে বলবে। সে ভিন্ন কিছু যদি বলে, সে যদি নৈতিকভাবে সৎ না হয় তাহলে কিন্তু তার নিরীক্ষণটাও কিন্তু ইয়ে হবে না, মানে ফলপ্রসূ হবে না বা সিদ্ধান্তটা কিন্তু ফলপ্রসূ হবে না। এখন দেখি আমাদের নিরীক্ষণ জনিত কিছু ফেলাসি হয় যদি আমাদের ভুল নিরীক্ষণ হয়। দেখো তাহলে নিরীক্ষণ জনিত অনুপপত্তি গুলো কি। নিরীক্ষণের মাধ্যমে আমরা অভিজ্ঞতার জগতে নানাবিধ বিষয় সম্পর্কে জানি। এই নিরীক্ষণ সবসময় অভ্রান্ত হয় না। মাঝে মাঝে নিরীক্ষণ করতে গিয়ে আমরা ভ্রান্তির সম্মুখীন হই। নিরীক্ষণে এই ভ্রান্তিকে নিরীক্ষণ জনিত অনুপপত্তি বলা হয় বা যুক্তিদোষ বলা হয়। নিরীক্ষণ জনিত অনুপপত্তিকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সদর্থক জাতীয় অনুপপত্তি আর একটা হচ্ছে নৈতিক জাতীয় অনুপপত্তি। সদর্থক জাতীয় অনুপপত্তিকে আবার আমরা বলছি ভ্রান্ত নিরীক্ষণ। সেই ভ্রান্ত নিরীক্ষণকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ আর একটা হচ্ছে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। নৈতিক জাতীয় অনুপপত্তি হচ্ছে যেটাকে আমরা বলি অনিরীক্ষণ জনিত অনুপপত্তি। অনিরীক্ষণ জনিত অনুপপত্তিকে আবার 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে দৃষ্টান্তের অনিরীক্ষণ, একটা হচ্ছে প্রয়োজনীয় অবস্থাগুলির অনিরীক্ষণ। তোমরা একটা চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছ যে নিরীক্ষণ অনুপপত্তি গুলো কি। একটা সদর্থক, একটা নৈতিক, যেটা আমরা তখন বলে আসলাম সেটা তোমরা দেখতে পাচ্ছ এটা চার্টের মাধ্যমে। আচ্ছা, এখন আমরা দেখি ভ্রান্ত নিরীক্ষণটা কি। কোনো বিষয় বা ঘটনা যেভাবে ঘটে থাকে সেভাবে নিরীক্ষণ না করে অন্য কোনোভাবে নিরীক্ষণ করলে যে অনুপপত্তি ঘটে তাকে ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি বলে। কোনো একটি বস্তু বা ঘটনা ঠিক যেভাবে আছে তাকে সেভাবে না দেখে আমরা বিভিন্ন ভাবে দেখে থাকি। আর এক্ষেত্রে আমরা বস্তু বা ঘটনাটিকে যেভাবে দেখি ঠিক সেভাবেই বস্তু বা ঘটনাটি ব্যাখ্যা করি। এই ভিন্নভাবে নিরীক্ষণ হলো ভ্রান্ত নিরীক্ষণ অনুপপত্তি। যেমন চলন্ত রেলগাড়ির জানালা দিয়ে বাইরে তাকালে মনে হয় বাইরের গাছপালা, ঘরবাড়ি সব পিছনের দিকে ছুটে চলে আসছে আমাদের দিকে। এরকম নিরীক্ষণ হলো ভ্রান্ত নিরীক্ষণ। কারণ এখানে ঘটনাটি যেভাবে ঘটছে সেভাবে নিরীক্ষণ না করে ভিন্নভাবে কিন্তু নিরীক্ষণ করা হয়েছে। আসলে ট্রেন
চলন্ত ট্রেন থেকে জানা দিয়ে বাইরে তাকালে ওইরকম মনে হয়, কিন্তু এসব ঘর বাড়ি বা গাছপালা সবই কিন্তু স্থির থাকে, কিন্তু আমরা মনে করি যে আমাদের সাথেই মনে চলছে। তো এটা হচ্ছে আমাদের ভ্রান্ত নিরীক্ষণ। ভ্রান্ত নিরীক্ষণকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ, আর 2 নম্বর হচ্ছে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ কোনটা? ভ্রান্ত নিরীক্ষণ যখন ব্যক্তির ক্ষেত্রে ঘটে তখন তাকে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ বলে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো বস্তু বা ঘটনাকে যেভাবে নিরীক্ষণ করার কথা সেভাবে নিরীক্ষণ না করে ভিন্নভাবে নিরীক্ষণ করে, তখন তাকে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ বলে। ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। যেমন অন্ধকার রাতে পথ চলতে গিয়ে অল্প রাতে কোনো ব্যক্তি দড়িকে সাপ মনে করে, এরকম নিরীক্ষণ করাকে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ বলে। 2 নম্বর দেখো সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। যে ভ্রান্ত নিরীক্ষণ সকল ব্যক্তির নিকট সমানভাবে ঘটে থাকে তাকে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ বলে। অর্থাৎ কোনো বস্তু বা ঘটনা যেভাবে নিরীক্ষণ করার কথা সেভাবে নিরীক্ষণ না করে সকলেই যদি ভিন্নভাবে নিরীক্ষণ করে থাকে তাহলে হচ্ছে সেটা সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ হয়। সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ সকলের নিকট সমানভাবে প্রযোজ্য। যেমন সূর্য উদিত হওয়া এবং অস্ত যাওয়া। আমরা সকলে বলি এবং দেখি যে সূর্য উদিত হয় এবং অস্ত যায়। বাস্তবে সূর্য উদিত হয় না, অস্ত যায় না। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হচ্ছে। এই অবস্থায় পৃথিবীর যে অংশ সূর্যের আলো পড়ে সেই অংশে দিন এবং বিপরীত অংশে কিন্তু রাত হয়। কাজেই সূর্যতে উদিত হওয়া অস্ত যাওয়া নিরীক্ষণ হলো সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। এটা আমরা সবাই করে থাকি এই নিরীক্ষণটা। 2 নম্বর দেখো অনিরীক্ষণ। আরোহের সিদ্ধান্তটি গ্রহণের পূর্বে যেসব বস্তু বা ঘটনা নিরীক্ষণ করা দরকার সেসব বস্তু বা ঘটনা নিরীক্ষণ না করে অল্প কয়েকটি বিষয় নিরীক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করলে যে অনুপপত্তি ঘটে তাকে অনিরীক্ষণ অনুপপত্তি বলে। অর্থাৎ যেগুলো দরকার সেগুলোকে না করে কিছু মাত্র দৃষ্টান্ত নিয়ে আমরা হচ্ছে সিদ্ধান্ত নিয়ে আসলে সেটা হচ্ছে অনিরীক্ষণজনিত অনুপপত্তি। কোনো বিষয়ের প্রয়োজনীয় সকল অবস্থা নিরীক্ষণ না করে, বিশেষ করে প্রতিকূল দৃষ্টান্ত নিরীক্ষণ না করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে অনিরীক্ষণ অনুপপত্তি বলে। যেমন ভোর রাতে দেখা স্বপ্ন সত্যি হয়। এক্ষেত্রে কোনো একজন লোক কয়েকটি দৃষ্টান্ত নিরীক্ষণ করে দেখলেন যে স্বপ্নগুলো সত্য হয়েছে। এরপর তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে ভোর রাতে দেখা স্বপ্ন সত্যি হয়। এভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে অনিরীক্ষণ অনুপপত্তি ঘটবে। কারণ যেসব ক্ষেত্রে ভোর রাতে দেখা স্বপ্ন মিথ্যা হয়েছে সেসব দৃষ্টান্ত এখানে নিরীক্ষণ করা হয়নি, বিধায় অনিরীক্ষণ অনুপপত্তি ঘটেছে। অর্থাৎ কিছু আমি স্বপ্ন দেখলাম যে আমার সত্যি হয়েছে এবং সেটাকে আমরা মানে ধরে নিলাম, সিদ্ধান্ত গ্রহণ করলাম যে ভোর রাতে দেখা স্বপ্ন কিন্তু ভোর রাতে স্বপ্ন যে মিথ্যা হয় এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের নিরীক্ষণে আনলাম না। অর্থাৎ যেগুলো আমার ক্ষেত্রে হচ্ছে অনুকূল আমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেগুলোই আনলাম, আর যেগুলো আমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিকূল সেগুলোকে আমরা আনলামই না। সেই জন্য সেখানে কিন্তু আমার অনিরীক্ষণ জনিত অনুপপত্তি ঘটছে। অনিরীক্ষণ জনিত অনুপপত্তি 2 প্রকার হয়, সেটা হচ্ছে প্রাসঙ্গিক দৃষ্টান্তের অনিরীক্ষণ, একটা হচ্ছে প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ। আচ্ছা, প্রাসঙ্গিক দৃষ্টান্ত অনিরীক্ষণ কোনটা? কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় প্রয়োজনে যেসব দৃষ্টান্ত নিরীক্ষণ করা দরকার সেসব দৃষ্টান্ত নিরীক্ষণ না করে সিদ্ধান্ত গ্রহণ করলে যে অনুপপত্তি ঘটে তাকে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি বলে। অর্থাৎ এক্ষেত্রে প্রাসঙ্গিক দৃষ্টান্ত অনিরীক্ষিত রেখেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কুসংস্কার এবং অন্ধবিশ্বাস হলো এইসব অনুপপত্তির মূল কারণ। এক্ষেত্রে আমরা আগে থেকে কোনো একটি মতবাদ দ্বারা প্রভাবিত হয়ে থাকি এবং শুধু অনুকূল দৃষ্টান্তগুলি নিরীক্ষণ করি, প্রতিকূল দৃষ্টান্তগুলো নিরীক্ষণ করি না, ফলে অনুপপত্তিটি তৈরি হয়। যেমন কয়েকজন লম্বা লোককে নিরীক্ষণ করে দেখা যায় যে তাদের বুদ্ধি কম, এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে লম্বা লোকের বুদ্ধি কম। এক্ষেত্রে দৃষ্টান্তের অনিরীক্ষণ অনুপপত্তি ঘটবে, কারণ এসব লম্বা লোক বুদ্ধিমান, যেসব লম্বা লোক হচ্ছে বুদ্ধিমান তাদেরকে কিন্তু আমরা নিরীক্ষণ করছি না, না করেই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। 2 নম্বরে দেখো প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ। কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বে প্রয়োজনীয় যেসব অবস্থা নিরীক্ষণ করা দরকার সেসব অবস্থা নিরীক্ষণ না করে আংশিকভাবে নিরীক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করলে যে অনুপপত্তি ঘটে তাকে প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ অনুপপত্তি বলে। কারণ এক্ষেত্রে প্রয়োজনীয় অবস্থা অনিরীক্ষিত রেখেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন কোনো এলাকায় অর্থনৈতিক উন্নতির কারণ হিসেবে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে মাটির উর্বরতাই অর্থনৈতিক উন্নতির কারণ, তাহলে প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ অনুপপত্তি ঘটবে। কারণ এখানে প্রয়োজনীয় অনেক বিষয় নিরীক্ষণ করা কিন্তু হয়নি। অর্থনৈতিক উন্নতির সাথে সাথে প্রয়োজনীয় অন্যান্য বিষয় যেমন জনগণের শিক্ষা, সচেতনতা, আর্থিক সচ্ছলতা, পরিকল্পিত বিনিয়োগ, অনুকূল আবহাওয়া ইত্যাদি। আবার মানুষের অপরাধ প্রবণতা বৃদ্ধির কারণ হিসেবে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে মানুষের গণতান্ত্রিক চেতনার অভাবেই অপরাধ প্রবণতা বৃদ্ধির কারণ, তাহলেও কিন্তু প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ অনুপপত্তি ঘটবে। কারণ অপরাধ প্রবণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অনিরীক্ষিত অবস্থাগুলো হলো আইন প্রয়োগকারী সংস্থার উদাসীনতা, মূল্যবোধের অবক্ষয়, নৈতিক শিক্ষার অভাব, ধর্মীয় মূল্যবোধ হ্রাস, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি। তাই কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় অবস্থা যে আংশিক নিরীক্ষণ করেন সিদ্ধান্ত গ্রহণ করলে এবং অন্যান্য প্রয়োজনীয় অবস্থাগুলো নিরীক্ষণ না করলে প্রয়োজনীয় অবস্থার অনিরীক্ষণ অনুপপত্তি ঘটে।
তোমরা দেখতে পাচ্ছ এগুলো খুব সহজ, তোমরা একটু পড়লে বুঝতে পারবে। এখন আমরা দেখি যে পরীক্ষণ কাকে বলে। আরোহের অন্যতম ভিত্তি হচ্ছে পরীক্ষণ। পরীক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে আরোহের আশ্রয় বাক্যগুলো ও সিদ্ধান্তের বাস্তব উপাদানের নিশ্চয়তা প্রদান করা হয়। পরীক্ষণ শব্দের উৎপত্তিগত অর্থ দেখি আমরা। ইংরেজি এক্সপেরিমেন্ট শব্দটি বাংলা পরিভাষা হচ্ছে পরীক্ষণ। এক্সপেরিমেন্ট শব্দটি এসেছে ল্যাটিন শব্দ এক্সপেরিমেন্টাম থেকে। ল্যাটিন এক্সপেরিমেন্টাম শব্দের অর্থ হচ্ছে প্রমাণ বা বাছাই বা প্রুফ বা টেস্ট। অর্থাৎ সুতরাং উৎপত্তিগত অর্থে পরীক্ষণ শব্দের অর্থ দাঁড়ায় বাস্তব অভিজ্ঞতার আলোকে কোনো কিছুকে প্রমাণ বা যাচাই করা। পরীক্ষণের সংজ্ঞা যদি আমরা দেখি, কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য কৃত্রিম উপায়ে উৎপাদিত ঘটনাবলী সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণ বলা হচ্ছে পরীক্ষণ। পরীক্ষণ এক বিশেষ প্রকার নিরীক্ষণ। সাধারণ নিরীক্ষণের বেলায় ঘটনা ও পরিবেশ উভয় থাকে প্রাকৃতিক, কিন্তু পরীক্ষণের বেলায় ঘটনা ও পরিবেশ থাকে পরীক্ষকের নিয়ন্ত্রণে। তাই পরীক্ষণের ঘটনা ও পরিবেশ প্রাকৃতিক না হয়ে কৃত্রিম হয়ে থাকে। যে কারণে পরীক্ষণের সংজ্ঞায় যুক্তিবিদ স্টাউট বলেন, পরীক্ষণ হলো সে অবস্থায় নিরীক্ষণ যে অবস্থাটা আমরা পূর্ব থেকে প্রস্তুত করে রাখি। কার্ভেট রিড বলেন, পরীক্ষণ হলো পূর্ব থেকে প্রস্তুত এবং তাই জ্ঞাত অবস্থাবলীর ভিত্তিতে নিরীক্ষণ। উদাহরণস্বরূপ, পরীক্ষণের উদাহরণ হিসেবে যদি রসায়নবিদের পানি প্রস্তুত করার কথা আমরা উল্লেখ করতে পারি। কোনো রসায়নবিদ পানির গুণাগুণ বিচারের প্রয়োজন পড়লে তিনি প্রাকৃতিক পানির জন্য বসে না থেকে নিজেই গবেষণা করে নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন অক্সিজেনের মিশ্রণ ঘটিয়ে তাতে বৈদ্যুতিক শক্তি প্রয়োগ করে পানি প্রস্তুত করে তার গুণাগুণ বিচার করতে পারেন। এখানে তিনি প্রকৃতি প্রদত্ত পানিকে নিরীক্ষণ না করে পানি তৈরির উপাদানগুলোকে নিজের নিয়ন্ত্রণে রেখে পানি তৈরি করেন। গবেষণাগারে রসায়নবিদের এই প্রস্তুতিকরণ প্রক্রিয়া হচ্ছে এক প্রকার পরীক্ষণ। তোমরা সেটা সবাই জানো পরীক্ষণ কি। পরীক্ষণের বৈশিষ্ট্যগুলো দেখি। পরীক্ষণ এক প্রকার প্রত্যক্ষণ। পরীক্ষণ এক প্রকার প্রত্যক্ষণ আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে কৃত্রিম পরিবেশে প্রত্যক্ষণ হয়। যেমন কোনো বিজ্ঞানী পানি সম্পর্কে একটু আগে যেটা বললাম, যে কোনো বিজ্ঞানী যদি পানি সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান তাহলে সেটা পরীক্ষাগারে সেটা তৈরি করে তিনি সেটা করতে পারেন। পরীক্ষণ হচ্ছে উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ। পরীক্ষণ সর্বদা উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ। পরীক্ষণের সময় পরীক্ষাকারী মনে বিশেষ উদ্দেশ্য থাকে। নিরীক্ষণের ক্ষেত্রে যেমন উদ্দেশ্য যেমন বিশেষ ভূমিকা পালন করে, তেমনি পরীক্ষণের বেলা উদ্দেশ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দেশ্য দ্বারাই পরীক্ষণের বিষয়বস্তু নির্ধারিত হয় এবং উদ্দেশ্য দ্বারা পরীক্ষণ পরিচালিত হয়। উদ্দেশ্য ছাড়া পরীক্ষণ কার্য পরিচালনা সম্ভব নয়। যেমন কৃত্রিম উপায়ে পানি তৈরির যে বিজ্ঞানী বিশেষ একটা উদ্দেশ্য থাকে, সেটা দিয়ে কিন্তু তিনি পানি তৈরি করেন। পরীক্ষণ কৃত্রিম পরিবেশে সম্পন্ন হয়। পরীক্ষণ এক প্রকার প্রত্যক্ষণ। প্রত্যক্ষণ যেমন কৃত্রিম পরিবেশে সম্পন্ন হতে পারে, তেমনি প্রাকৃতিক পরিবেশে সম্পন্ন হতে পারে, কিন্তু একমাত্র কৃত্রিম পরিবেশে প্রত্যক্ষণ সম্পন্ন হলে তাকে পরীক্ষণ বলে। যেমন পানিকে বরফে পরিণত করলে তার আয়তন বাড়ে। গবেষণাগারে যখন পানিকে বরফ পরিণত করা হয় তখন পরীক্ষাটি কৃত্রিমভাবে সম্পন্ন করা হয়। পরীক্ষণ হচ্ছে সুনিয়ন্ত্রিত। পরীক্ষণ যেহেতু কৃত্রিম, তাই পরীক্ষণের ঘটনা পরিবেশ পরীক্ষাকে নিয়ন্ত্রণ থাকে। আবার বিভিন্ন বিষয়কে বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করার জন্য পরীক্ষণ কার্য সুনিয়ন্ত্রিতভাবে পরিচালনা করতে হয়। কারণ অনিয়ন্ত্রিতভাবে পরীক্ষণ পরিচালনা করলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, যার ফলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে। তাই পরীক্ষণ হচ্ছে সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হয়। পরীক্ষণের ঘটনা কৃত্রিমভাবে উৎপাদিত, এটা জানছো সবাই। পরীক্ষণ হচ্ছে বিশ্লেষণমূলক। পরীক্ষণ এক প্রকার বিশ্লেষণমূলক প্রত্যক্ষণ। প্রকৃতিতে বস্তু ও ঘটনাবলী খুবই জটিল অবস্থায় বিদ্যমান থাকে। পরীক্ষণের উদ্দেশ্য সাধনের জন্য পরীক্ষক জটিল বস্তু ও ঘটনাকে বিশ্লেষণ করে প্রয়োজনীয় সকল বিষয় প্রত্যক্ষ করেন। বিশ্লেষণের মাধ্যমে প্রয়োজনীয় সকল বিষয় প্রত্যক্ষ ও অপ্রয়োজনীয় সকল বিষয় পরিহারের মাধ্যমে পরীক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেমন বাতাসে অক্সিজেনের পরিমাণ নির্ণয়ের জন্য কোনো বিজ্ঞানী বাতাসকে বিশ্লেষণ করেন এবং সিদ্ধান্ত পৌঁছার জন্য অক্সিজেন ব্যতীত অন্যান্য সকল গ্যাসকে বাদ দিয়ে কেবল অক্সিজেনের পরিমাণ পরিমাপ করেন। পরীক্ষণ হচ্ছে পুনরাবৃত্তিমূলক। মানে যেটা বারবারই করা যায়। আমরা যেহেতু কৃত্রিম পরিবেশে করে থাকি, কোনো সিদ্ধান্ত যদি আমাদের ভুল হয় সেটা আমরা বারবার করে কিন্তু সেটা পরীক্ষাগারে পরীক্ষণ করতে পারি। পরীক্ষণ হচ্ছে যন্ত্রপাতি ব্যবহার নির্ভর। কারণ পরীক্ষণের ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হয়। যেমন সাধারণ আলো থেকে এক্সরেকে আলাদা করতে হলে সূক্ষ্ম যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। এই কারণে অনেক মনে করেন যে সূক্ষ্ম যন্ত্রপাতির অভাব থাকলে গুরুত্বপূর্ণ পরীক্ষণ কিন্তু সম্ভব হয় না। তোমরা সেটা জানো যেহেতু কৃত্রিম পরিবেশ হচ্ছে, এটা আমরা অনেক যন্ত্রপাতি সম্ভব হয়। পরীক্ষণ হলো ধীরে স্থিরভাবে ঘটনার প্রত্যক্ষণ। পরীক্ষণে কৃত্রিমভাবে ঘটনা উৎপন্ন করে নিয়ন্ত্রিত পরিবেশেও প্রত্যক্ষণ করা হয়। পরীক্ষণের জন্য উৎপাদিত ঘটনা পরীক্ষকের নিয়ন্ত্রণে থাকে। পরীক্ষণের সিদ্ধান্তকে যথার্থ করার জন্য ধীর স্থিরভাবে ঘটনা প্রত্যক্ষণ করতে হয়। অন্যথায় পরীক্ষণের উদ্দেশ্য ভিন্ন পথে পরিচালিত হতে পারে। পরীক্ষণের সিদ্ধান্ত সুনিশ্চিত হতে পারে। পরীক্ষণ কৃত্রিম পরিবেশে সম্পন্ন হয় এবং পরীক্ষণের উপর পরীক্ষকের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। তাই পরীক্ষক একটি বিষয়কে প্রয়োজন মতো বারবার পরীক্ষা করে দেখতে পান। এজন্য পরীক্ষণের সিদ্ধান্ত সুনিশ্চিত হতে পারে। এমনকি এক গবেষণাগারে প্রমাণিত সিদ্ধান্ত অন্য গবেষণাগারে পরীক্ষা করে সিদ্ধান্তের নিশ্চয়তা প্রমাণ করা যায়। যেমন কোনো এক গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেল আগুন জ্বালানোর জন্য অক্সিজেনের উপস্থিতি অপরিহার্য। এই সিদ্ধান্ত নিশ্চয়তা প্রমাণের জন্য
অন্য গবেষণা করে একই ফল পাওয়া গেলে তারপর নিশ্চিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে আগুন জ্বালানোর জন্য অক্সিজেন অপরিহার্য। অর্থাৎ এটা কিন্তু আমরা নিশ্চিতভাবে করতে পারি, যেহেতু আমরা সেটা বারবার করে করতে পারি। এবং নিরীক্ষণ আর পরীক্ষার মধ্যে পার্থক্য দেখি আমরা। তোমরা এতক্ষণ বৈশিষ্ট্য পড়লে এটার মধ্যে আসলে পার্থক্যগুলো নিহিত আছে। তারপর আমি বলে দিচ্ছি যে নিরীক্ষণ হচ্ছে কি প্রাকৃতিক ঘটনাবলী, প্রাকৃতিক পরিবেশের প্রত্যক্ষণ করার নাম হচ্ছে নিরীক্ষণ। আর অপরদিকে কি কৃত্রিমভাবে উৎপাদিত ঘটনাবলীর প্রত্যক্ষণ করা হচ্ছে পরীক্ষণ। নিরীক্ষণের ঘটনা পরিবেশ উভয় প্রাকৃতিক, আর পরীক্ষণ হচ্ছে সেটা কৃত্রিম। নিরীক্ষণ একটি নির্ভরশীল পদ্ধতি, পরীক্ষণ একটি স্বাধীন পদ্ধতি। কারণ কি, এটা আমরা প্রাকৃতিক পরিবেশে ঘটলেই কেবলমাত্র নিরীক্ষণ করতে পারি, আর পরীক্ষণ আমরা যখন খুশি তখনই করতে পারি। নিরীক্ষণে কোনো ব্যক্তিগত পরিবর্তন সম্ভব নয়, অপরদিকে হচ্ছে পরীক্ষণে পরিবর্তন সম্ভব। নিরীক্ষণ একটি অনিয়ন্ত্রিত পদ্ধতি, পরীক্ষণের উপর নিয়ন্ত্রণ প্রযোজ্য। নিরীক্ষণে ঘটনা আবিষ্কার করা হয়, আর পরীক্ষণে ঘটনা আবিষ্কার করা হয় বা উৎপাদন করা হয়। নিরীক্ষণের ক্ষেত্রে বিশ্লেষণ ও অপনয়ন সম্ভব নয়, পরীক্ষণের ক্ষেত্রে বিশ্লেষণ এবং অপনয়ন সম্ভব, অর্থাৎ এলিমিনেশন অপনয়ন সেটা সম্ভব হয়। কিন্তু নিরীক্ষণের যেহেতু প্রাকৃতিক ভাবে ঘটে, আমরা প্রাকৃতিক একটা ঘটনা যেভাবে ঘটে সেভাবে আমরা দেখে থাকি। পরীক্ষণ ও নিরীক্ষণের মধ্যে যে সম্পর্ক সেটা কি দেখি। নিরীক্ষণ ও পরীক্ষণ উভয়ই আরোহের বস্তুগত ভিত্তি। পরীক্ষণ ও নিরীক্ষণ উভয়ই আরোহের সিদ্ধান্তর প্রতি কাজ করে থাকে। নিরীক্ষণ ও পরীক্ষণ উভয় উদ্দেশ্য একই, উভয়ই আরোহের বস্তুগত সত্যতা প্রতিষ্ঠার উদ্দেশ্যে কাজ করে। নিরীক্ষণ ও পরীক্ষণ উভয়ই ঘটনাবলীর প্রত্যক্ষণ। এই দুটি বিষয় বিভিন্ন ঘটনা প্রত্যক্ষের মাধ্যমে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। নিরীক্ষণ ও পরীক্ষণ উভয়ই প্রক্রিয়া কম বেশি প্রাকৃতিক। নিরীক্ষণ যেমন প্রাকৃতিক প্রক্রিয়া, তেমনি পরীক্ষণও প্রাকৃতিক প্রক্রিয়া। পরীক্ষণের উপাদানগুলো প্রাথমিকভাবে প্রাকৃতিক থাকে। নিরীক্ষণ ও পরীক্ষণ উভয়ই প্রক্রিয়ায় কম বেশি কৃত্রিম, কারণ কোনো ঘটনা প্রাকৃতিক হলেও তাকে প্রকৃত প্রত্যক্ষণ করে না, প্রত্যক্ষ করে ব্যক্তি এবং তার সাথে প্রয়োজন যন্ত্রপাতি ব্যবহার করা হয়। আর পরীক্ষণের ক্ষেত্রে কৃত্রিম গবেষণা এবং যন্ত্রপাতি ব্যবহার করা, তাই দুটি প্রক্রিয়া পরস্পর সম্পর্কযুক্ত। নিরীক্ষণ ও পরীক্ষণ উভয়ের লক্ষ্য যথার্থ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা। নিরীক্ষণের প্রাকৃতিক ঘটনাবলী নিরীক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে যথার্থ সিদ্ধান্ত প্রমাণের চেষ্টা করা হয়। তাহলে আমরা এখন 6 নম্বর দেখতে পারি, নিরীক্ষণ ও পরীক্ষণ উভয় লক্ষ্য যথার্থ সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা। নিরীক্ষণের প্রাকৃতিক ঘটনাবলী নিরীক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে যথার্থ সিদ্ধান্ত প্রমাণের চেষ্টা করা হয়। আর পরীক্ষণে কৃত্রিম ঘটনাবলী পরীক্ষণের মাধ্যমে যথার্থ সিদ্ধান্ত হচ্ছে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। তাই নিরীক্ষণ ও পরীক্ষণ হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত। অর্থাৎ কি, পরীক্ষণ এবং নিরীক্ষণের মাধ্যমে আমরা হচ্ছে আরোহের যে বস্তুগত ভিত্তি, সেটা বস্তুগত বা সত্যতা সেটা অর্জন করতে পারে আরোহ। তাহলে তোমরা আজকে এই পর্যন্ত থাকবে। তোমাদের সকলকে ধন্যবাদ আজকে আমার ক্লাসটি করার জন্য। আর আশা করি তোমরা একটু হলে উপকৃত হবে। এবং বিভিন্ন বই থেকে তোমাদের জন্য আমি এখানে স্লাইডগুলো তৈরি করেছি। আশা করি তোমরা একটু নোট করে পড়তে পারবে, এবং তোমার বিভিন্ন বই থেকে নিয়ে আমার স্লাইডগুলো দেখে তোমরা নোট করে তোমাদের কোশ্চেন তৈরি করবে, অ্যান্সারটি তৈরি করবে। তাহলে তোমাদের হলো পরীক্ষাতেও ভালো ফলাফল পাবে। আজ আর নয়, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলকে ধন্যবাদ।